স্যার আমি যাবো। আচ্ছা ওর বলা হবে এবং প্রশ্নের বিষয়গুলো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ। আমি সরি বলে আমার হচ্ছে ওই এই যে সন্ধ্যা 7টা একটা প্রদর্শনী আছে আমি একটু টেক্সট লিখেছিলাম। ও আচ্ছা বুঝতে আমিও তাকে যাব না এই যে আমি শেষ করবো শুভ আমি ম্যান ইজ অ্যান এগ্রিমেন্ট। আমরা এই সময় সবাই একটু ক্রুদ্ধ, তারপরেও বিষয়টা সেলিম হবে। আপনার এখানে যারা বসেছি তারা বোধহয় দিনের পর দিন সেলিম হবে শুনতে পারি, সেরকম যোগ্যতা আমাদের আছে। সেই জায়গা থেকে আমি এই ক্লাসরুম এখানে ফ্লোরে খুবই ময়লা শব্দ এই মধ্যেই আমি বড় হয়েছি, অর্থাৎ এটা আমার দ্বিতীয় জন্ম। আমি নাটক থেকে 4th ব্যাচের ছাত্র। আমাদের দুর্জয় ভাই তখন আমাদের পাশে রুমে থাকতেন, লুঙ্গি সমিতি পরিচালনা করতেন এবং দুর্জয় লুঙ্গি মুক্ত বাংলাদেশ এই চিঠি চলে আসতেন। আর আবু স্যার আমাদের সময় তিনি শিক্ষক হিসেবে যোগ দেন, আমার সরাসরি শিক্ষক। দুর্জয় ভাই আমি 2 একটা ক্লাস কিন্তু তোদের আমাদের সাথে সংযোগ আমাদের ও আচ্ছা আট ব্যাচে তৈরি লুৎফর স্যার এবং হারুন স্যার তখন যোগ দেন। প্রশ্নটা একটু জবাবটা আমি বলি, সেটা হলো যে রবীন্দ্রনাথ আসলে সবকিছুকে আত্মীকরণ করতে পেরেছেন। আচ্ছা আপনারা কি শুনেছেন যে একটা গানকে নতুন করে লেখা যায়? বড়বাজারের মধ্যে 2টা গান আছে যেটা রবীন্দ্রনাথের গান সেলিম আব্দুল নতুন করে লিখেছে ওই থিমটাকে নিয়ে। তার মানে হলো যেটা হাবু স্যার শুনতে বলেছেন যে রবীন্দ্রনাথ হচ্ছে এমন মানে সেলিম আব্দুল রবীন্দ্রনাথকে এমনটা মনে করতেন যে আসলে তার ধারাবাহিকতা। এবং সেলিম আব্দুল বলতেন যে সকালে নাস্তায় রবীন্দ্রনাথকে যদি আমি একটু এক কাপ চা এগিয়ে দিতে পারতাম তাহলে আমি আর সারা জীবন লিখতাম না, আমি এটা নিয়ে সন্তুষ্ট থাকতাম। অর্থাৎ রবীন্দ্রনাথকে এমন জায়গায় রেখে। এখন আমাদের বিবেচনায় যে সেলিম স্যার যখন 21 পদক পেলেন, ওপরের রুমটায় বসে আমি বলেছিলাম যে আমার ধারণা, আমার বিশ্বাস যে জীবদ্দশায় সেলিম আব্দুল কোনো একদিন নোবেল পুরস্কার পাবে। কিন্তু নোবেল পুরস্কার একটা বিষয় আছে, সেটা অনুভূত হয়তো বা ইংরেজিতে জেতা লেখা ইত্যাদি। আর বিষয় হচ্ছে আমরা নোবেল পুরস্কার প্রাপ্ত লেখকদের জ্যাকব হোসেনকে বা অন্যদের হ্যারল্ড মিল্টনের লেখা পড়ি। সেলিম আব্দুল সেখান থেকে কত বৈচিত্র্যময়, কত গভীর। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা হয়তো সেলিম আব্দুলকে জীবদ্দশায় আমরাই দেখতে পেলাম না। আর 21 পদক এইসব উনি অনেক পরে পেয়েছেন, সেই সব বাংলাদেশের রাজনীতির কারণে। এখন আমার বিবেচনায় যে মানে সেলিম আব্দুল তো শেক্সপিয়ারেও কাজ করেছেন এবং ইংরেজিতেই করেছেন, ম্যাকবেথ এই ডিপার্টমেন্টে তৈরি করেছেন। রবীন্দ্রনাথ শেক্সপিয়ারের অনেক বড় প্রভাব ছিল সেলিম আব্দুলের উপরে, কিন্তু সেলিম আব্দুল এখন ভয়ঙ্করভাবে জাতীয়তাবাদী, অর্থাৎ আমাদের ভূখণ্ডের জিনিস অন্বেষণ করে বের করছেন। এবং শেষ পর্যন্ত সেলিম আব্দুল যেখানে পৌঁছাচ্ছেন, আমাকে যদি বলেন পৃথিবীর শ্রেষ্ঠ নাটক কেন বলবো সেলিম আব্দুল। কিন্তু আমাদের এখানে মুভিরও হয়ে আছেন রবীন্দ্রনাথ, এবং আসলে প্রথম রবীন্দ্রনাথ ধরতে পেরেছিলেন আমাদের ঐতিহ্যের নাটক, এটা যেখানে রবীন্দ্রনাথের নাটকের সঙ্গীত, তার চরিত্র, তার এই সব কিছু মিলে মঞ্চ মনে হয় যে নাটকীয় না। কারণ যখনই একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে রবীন্দ্রনাথের গান গাচ্ছে কেউ কেউ, এটা তো আসলে ইউরোপিয়ান আমার যে অভ্যস্ত যে রীতি তার মধ্যে দিয়ে এটা আসে না। সেই জায়গা থেকে রবীন্দ্রনাথকে আমরা বুঝতেই পারিনি। সেলিম আব্দুল এসে আমরা রবীন্দ্রনাথ আর এক নতুন ব্যাখ্যার মধ্যে দিয়ে বুঝতে পারছি যে ঐতিহ্য রবীন্দ্রনাথ, তারপর সেলিম আব্দুল, এবং সেলিম আব্দুলতে এসে একটা পূর্ণতার পথ। এটা হলো আপনার প্রশ্নের জবাব। আর আমি আনন্দকে ধন্যবাদ জানাই যে আমার ছোট ভাই আনন্দ চমৎকারভাবে একটা জায়গা আমাদের সঙ্গে উপস্থাপন করেছেন। রবীন্দ্রনাথের 150 বছর পার হয়ে গেল, রবীন্দ্রনাথের ব্যাখ্যা করে শেষ হয়নি। সেলিম আব্দুল 100 বছর না হওয়া পর্যন্ত কি করে ব্যাখ্যা হবে? মাত্র তো 19 বছর যাচ্ছে প্রয়াণের পরে। তো আর বয়সের গেল 77 বছর, মানে 78 বাদ দিল, তো আরো অনেক ব্যাখ্যা হবে। এবং আনন্দ যেমন একটা চমৎকার জায়গা রয়েছে। এখন সেলিম আব্দুলের বিষয়টা হচ্ছে কি, পূর্ববর্তী সবকিছু আত্মীকরণ করে তিনি এক নতুন জায়গায় পৌঁছান। যেমন চমৎকারভাবে আরো ব্যাখ্যা করেছে যে বন্দনা সবসময় নাটক থেকে আলাদা জায়গায় ছিল। পূর্বেতে বন্দনা করলাম, পূর্বের মানুষেরা একদিকে উদয় করলো, চৌদিকে বসল। এর সাথে দেওয়ানন্দিকা কাহিনীর কোনো সম্পর্ক নেই বা মোহরা কাহিনীর কোনো সম্পর্ক নেই। তাহলে এই বন্দনাটা কি? বন্দনা হচ্ছে এক ধরনের কনসেন্ট্রেশন আনা এবং এক ধরনের আমার মধ্যে একটা কৃত্য অনুভূতি জায়গা তোলা যে আমি যে কাজটা করছি সেই কাজটা কৃত্যের মধ্যে দিয়ে করছি। এবং আমরা যদি ভরতনাট্য শাস্ত্র দেখি সেখানে উপক্রম বা এরকম এত বিষয়গুলো আছে। আমার বিবেচনায় বন্দনা একটা আত্মবিশ্বাস জাগানো এবং দর্শককে একটা
এবং আমরা একটা কৃত্য শুরু করছি সেটার জন্য প্রস্তুত করা। এখন সে কবিতায় বন্দনা করলাম, হরভজ সেলিম কি করলেন, তোমার লাশের মরবে পরিত্রিত বদলের আলো, ওই দীর্ঘ বলা সাহস করে পাখান করা, অথচ সাহস দেওয়া ভুলে যাওয়া অনামা গন্তব্যে, কিন্তু পিঁপড়ে অথবা মানুষ তোমাকে টেনে নিয়ে যাবে অনামা মাটির গন্তব্যে। তার মানে হচ্ছে একটা গদ্য আধুনিক কবিতা, সেটি বন্দনা হয়ে যেতে পারে। সেলিম যাত্রাটা হচ্ছে এই যে ঐতিহ্য নিয়ে আমরা আস্তে আস্তে একটা যে চলে যাচ্ছি, কারণ এই যুগটা তো অন্তর্লীলের কবিতার যুগ, এটা হচ্ছে যুগটা হচ্ছে আমাদের কি বলা যায়, দেখা যাচ্ছে না, যুগটা হচ্ছে আমাদের গদ্য কবিতার যুগ, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটা আমাদের খুব আপন হয়ে গেছে। তো সেলিম হচ্ছে সেই জায়গাটায়। আমাদের আরেকটা জায়গায় মানুষের এই সম্ভাষণের জায়গাটা নিয়ে কাজ করতে খুবই চমৎকার, এবং দু জায়গায় পরিষ্কার করেছেন যে এটা আসলে আমাদের এই যে পালা, গীতিকা ইত্যাদি ইত্যাদি সবকিছুর মধ্যে আছে। তো আমনের যে 10টা জায়গায় করেছে, আমি আরেকটা জায়গায় একটু যুক্ত করতে চাই। এমন সেটা আমার পঠন পাঠন বা আমার কাজের মধ্যে মনে হয়েছে যে এই সম্ভাষণ এক ধরনের এলিগেশন, অর্থাৎ যে খানিকটা যাচ্ছিল সম্ভাষণের মধ্যে কেটে দিল, দর্শক শ্রোতা মনে আপনাকে প্রশ্ন করছে, তার মানে যে দর্শক আছে তাকে ইনভলভ করছি। বিজ্ঞান প্রমাণ করেছে যে আমরা 6 থেকে 8 মিনিট অথবা 4 থেকে 8 মিনিট বা সর্বোচ্চ 12 মিনিটের বেশি পরিবেশের মনোযোগ রাখতে পারি না। তাহলে তথাকথিত যে অ্যারিস্টটলিয়ান বা স্ট্যানিসলাভস্কির পদ্ধতি 12 মিনিটের মধ্যে তো আপনাকে একবার কাটতে হবে, নাহলে আপনি সংযুক্ত হতে পারবেন না। তো সেই জায়গাটায় পেট্রোল প্রেস যেটা করেছে রেগুলেশনের মধ্যে, যেটা আমাদের এখানে পেয়ে গেছে, ওই জায়গাটা সমস্যা নয়। দর্শক শ্রোতৃ মণ্ডলী, শিল্পকর্ম জরুরি জন্য হলে পর তার গন্তব্যগত অনমা অদেখা পথে চলে যেতে পারে। মানে হরকজের জায়গা থেকে বলছি, যখন ফলটাকে ফলের মধ্যে মৃতদেহটাকে যখন নিচ্ছে, তখন বলছে যে এই দেহ, এই দৃশ্য, দর্শক শ্রোতৃ মণ্ডলী, এই দৃশ্য উৎকট মনে হতে পারে, কিন্তু শিল্পকর্ম জরুরি জন্য হলে পর তার গন্তব্যগতটা অনামা অদেখা পথে চলে যেতে পারে। তো এইরকম হচ্ছে এলিয়েনেশনের জায়গা থেকেও ব্যবহার করা হচ্ছে। আর একটা জায়গা আমার খুব ভালো লেগেছিল, আচ্ছা আর আমার ওই অপশনটা খুবই ভালো, এটা ভালো যে আসলে সেলিম ধারণা দিয়েছে 3টা জায়গা আছে। একটা হলো কথানাট্যের জায়গা, একটা হলো শিরোনাম কেন্দ্রিক দৃশ্যবিরোধের ধারা, আর একটা হলো পাঁচারের ধারা। তো এই জায়গা থেকেও সেলিম আমাদের বিবেচনা করা দরকার। আর সবকিছু মিলে সেলিম তো আসলে অন্য সাধারণ, এবং আমাদের সৌভাগ্য, আমরা বলি কি যে ভাই আমাদের জেনারেশন, আমরা গরুর গাড়িতেও চললাম, নৌকাতেও চললাম, আবার এরোপ্লেনে চলছি, সুপার ট্রেনও চলছে, আরো কিছু হয়তো চলে যাবে। একেবারে বাংলাদেশ থেকে একটা ডিপি আগে যদি কুরিয়ারে পাঠাতে হতো, তাহলে এসবি লাগতো, ক্লিয়ারেন্স লাগতো, শিল্পকলা একটা ক্লিয়ারেন্স লাগতো, আমরা ভারতনাট্য উৎসবের জন্য দিল্লিতে পাঠালাম। আর এখন মুহূর্তের মধ্যে ফ্রিতে পাঠিয়ে দিতে পারছি অনলাইনে। তো এইরকম জায়গাগুলি তো আমরা দেখে গেলাম। তো সেই জায়গা থেকে মানে সেলিম আমাদের একটা সৌভাগ্যের জায়গা। সেলিম বা আমি বলবো আফসার আহমেদ স্যার, রশিদ আহমেদ স্যার, লুৎফর রহমান স্যার, যারা আমাদের মানুষ গঠন তৈরি করেছে, এবং বাইরের যদি বলি জামিল আহমেদ বা অন্যান্য যারা। তো এই আমাদের সৌভাগ্য যে আমাদের জীবদর্শনকে আমি দেখা পেয়েছি বা আমাদের সাক্ষাৎ পেয়েছি, আমাদের জীবনটা ধন্য হয়েছে। এখানে সমাপার কথা বলতেই হবে যে সমাপা আমাদেরকে যেভাবে মানে নৃত্য ভঙ্গিমা এবং গলায় গানা তোলা যেভাবে আমাদেরকে শিখিয়েছিলেন, আমি জানি এখন তারা আপনাদের তোলে কিনা, মানে করে সেইগুলো আমাদেরকে ভবিষ্যতে কিন্তু অনেক সহায়তা করেছে। আর সবকিছু মিলে আমাদের মনে হয় যে সেলিমাদের সাথে দেখা মানে জীবনটাকে সার্থক হওয়া। সর্বক্ষণ সেলিমাদের মিলে থাকেন। হামিদ কামরুল্লাহ যেমন বলছেন যে প্রতিদিন একবার কি মানে আমাদের তো প্রতি মুহূর্তে সেলিমাদের কথা মনে পড়ে বা সেলিমাদের আমাদের সাথে থাকে। আমি শেষ করে এই জায়গা থেকে সেলিমাদের আমাকে বলছেন যে বাবা, যখন কোনো একটা শিল্পকর্ম করো, লেখা কি অথবা কোনো একটা নির্দেশনা বা কিছু, কল্পনা করবো রবীন্দ্রনাথ ওখানে বসে আছে। রবীন্দ্রনাথের মুখে যদি কোনোভাবে একটু হাসি দেখো তোমার কাছে, তাহলে বুঝলা তোমার কি করছে। আপনি হয়তো অভিনয়ের গ্রহ বুঝে আছে, তাহলে বুঝলাতে তোমার কিছু হয় না। তা আমরা 2টা কাজ করি, ওখানে রবীন্দ্রনাথে বসে, এখানে সেলিমাদেরকে বসে, দুটোর দিকে তাকাই। একটা কাজ করার সময় দেখি একটু সামান্য যদি কখনো একটু হাসি মুখ দেখি, সেটি আমাদের করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাকিটুকুও সে পূর্ণ করে দিল। তো আমরাই তো বলি রবীন্দ্র উত্তর শ্রেষ্ঠ নাট্যকার সেলিম আহমেদ। তো কাজেই আর ভাই যে প্রস্তুতি করেছে, এই তো ভাবিকাল বলবে। আর যারা সামনে এখন আমরা বেঁচে আছি, যাকে তার প্রত্যক্ষভাবে বেঁচে এখনো ভালো মূল্যায়ন হবে না,
আমি এক মূল্যায়ন করতে গেলে কিন্তু এটা এক সাইড হবে যারা পেয়েছে, এবং এখানকার ছাত্রদের মূল্যায়নটা সেটা এক পেশেই হবে এই পরিচয়ের কারণে। সেটা হলো ভাবিকালে যখন কারা কোনো কিছুতেই শুধু তার রচনা তার সৃষ্টি ছাড়া আর কিছুই পাবে না, তখনকার মূল্যায়নটাই হলো হবে সেইটির আসল মূল্যায়ন, কালের যাত্রায় কি দিকে থাকবে, কতটুকু দিকে থাকবে। কিন্তু আমরা আফসোস করি, আমাদের দুর্ভাগ্য, আমরা তরফদারির কথা বলি, আমরা ছাত্রদল আমার ছেলে স্যার শোডাউন স্যার আচ্ছা আমরা শেষ করি। হ্যাঁ, দিচ্ছি বলে তোমরা বলে যাবে। আমরা শেষটা হচ্ছে যে ফুটবল খেলা রবীন্দ্রনাথ 81 বছর বেঁচেছে, টলস্টয়ের কাছাকাছি এরকম বেঁচেছে। জ্ঞানী কত বছর? হ্যাঁ, 71 না যাবে। তো আমরা তাকে হারিয়েছি, আমাদের জনকে আমরা হারিয়েছি 59 বছর বয়স। যা আলোচনা করছি আমরা তার 59 আর সেই শৈশব থেকে যে ছোট ছড়া কবিতা লেখা শুরু করতে এর মধ্যে দিয়ে। তো সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আজকে আপনারা সুন্দর সহযোগিতা করেছেন। আশা করি আপনারা ভবিষ্যতে আমাদের আয়োজনগুলিতে আপনারা আসবেন, থাকবেন, অংশগ্রহণ করবেন।